নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। খোয়াই সীমান্তে গরু চুরি করতে এসে জনরোষে নিহত ৩ বাংলাদেশি, শনাক্ত মৃতদের পরিচয় প্রকাশ্যে আলোড়ন। ত্রিপুরার খোয়াই মহকুমার আসারামবাড়ি সীমান্ত এলাকায় গরু চুরি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন ৩ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা সীমান্ত পেরিয়ে গ্রামে প্রবেশ করলে গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে এবং উত্তেজিত জনতা ৩ জনকে পিটিয়ে হত্যা করে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন ১ জুয়েল মিয়া, পিতা মৃত আশরাফ উল্লাহ, গ্রাম আলীনগর; ২ পণ্ডিত মিয়া, পিতা কন্যা মিয়া, গ্রাম বাসুল্লাহ; ৩ সজল মিয়া, পিতা কুদ্দুস মিয়া, গ্রাম কবিলাসপুর, ইউনিয়ন গাজীপুর, বাংলাদেশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতরা সীমান্ত পেরিয়ে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল। গরু চুরির সময় তারা ধরা পড়লে গ্রামবাসীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ জনতা আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষা ব্যবস্থায় ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিএসএফ ও চাম্পাহাওয়ার পুলিশের নজরদারির অভাবে বাংলাদেশি চোরচক্র সীমান্ত পেরিয়ে অনায়াসে প্রবেশ করছে। বিএসএফ এর মদতে খোয়াই সীমান্তকে নেশা ও মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে, আর চাম্পাহাওয়ার থানার পুলিশ তাতে সমান ভাগিদারি চালিয়ে যাচ্ছে। এদিকে খোয়াই জেলা পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি সম্পর্কে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে জানানো হয়েছে। এ ঘটনায় সীমান্ত অঞ্চলে আবারও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে জনমানসে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমাদের কাছে চাম্পাহাড় পুলিশ থানার কাছে একটা খবর আসে যে 3টা ডেড বডি করে আছে বিদ্যাবিল, এটা গ্রামের পাশেই। তো ওই অনুযায়ী আমাদের থানার স্টাফরা যায় এখানে, গিয়ে দেখে কি 3 বডি। তখন আমাদের কাছে যেটা প্রিলিমিনারি ইনকোয়ারিতে জানা গেছে যে 3 জন বাংলাদেশি গরু চোর যারা ইন্ডিয়াতে ঢুকেছে আর গরু নিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে যখন গ্রামবাসীরা 2-3 জন বাধা দেয়, তখন তারা বাংলাদেশি চোররা তাদের কাছে দাও ছিল আর বল্লম ছিল, যেটা শোনা যাচ্ছে, মানে রিপোর্টের যেটা আছে, আমরা পেলাম ও সিজ করলাম, একটু বললাম। তো তাদের উপর অ্যাটাক করে আমাদের ইন্ডিয়ান দুজনের উপর, তারা এখন হসপিটালাইজ আছে। একজন 41টা সিলিও লেগেছে। তো এরপর যেটা শোনা গেছে, মানে আমরা এখন ইনভেস্টিগেশন করছি এটা, যে পাবলিক তখন তাদের উপর চড়াও হয় আর এরপর 3 জনকে মানে ইনজিউর করে পরে মারা যায়। তো আমরা এখন ডেড বডি শিফট করেছি আর আমরা এখন বিজিবির সঙ্গে এটা কন্ট্যাক্ট আছে, মানে বিএসএফ সঙ্গে কন্ট্যাক্ট করেছি এই ব্যাপারে। তো অন্য দেশের সঙ্গে আমাদের এখন যে প্রসিডিউর থাকে, পোস্টমর্টম কেসও রেজিস্টার হচ্ছে, বাকিটা বিজেপির সঙ্গে করে এই নেক্সট স্টেপটা আমরা করছি। স্যার, এখন বডিগুলো আছে কোথায়? এখন আছে মর্গে আছে, আমাদের কোয়াই মর্গে আছে। তো কালকে পোস্টমর্টম হবে, এরপর যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউর অনুযায়ী আমরা বাংলাদেশের কাছে আমরা টেক আপ করবো থ্রু বিজিবি या হাই কমিশন, যেটাই থাকে, যে আমাদের প্রসিডিউর আছে এইভাবেই আমরা করবো। ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থা, সড়কে গর্তে আটকা পড়েছে গাড়ি, সড়ক অবরোধ করলেন স্থানীয় জনতা। ধলাই সমজেলার ভাগা শেরখান সড়কে কর্কট বস্তি এলাকার প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় দীর্ঘদিন থেকে ভুগছেন জনগণ। এ নিয়ে বারবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি। বুধবার রাস্তায় একটি গাড়ি গর্তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশায় ভুগছেন তারা। নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচল করে আসেন। সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটি। প্রায় 2 কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ। গরু বাছুরও চলছে না রাস্তা বাইতে, আর কিতা কইতাম আর। তো রাস্তাটার এরকম বেহাল অবস্থা কতদিন থেকে? এটা তো প্রায় 3-4 মাস থাকিয়া, 3-4 মাস থাকিয়া 10-12 আন্দারে কর্কট শেরখান রোডের এই অবস্থা। তখন আন্দার হিমন্ত মামা আন্দারে কয়েকবার খালি ইলেকশনে খেলাইছেন, আন্দারে ভোট দেও আমি রাস্তা বানাইয়া দিমু। দেওয়াত গিয়া তাই তখন দেন না, ভোট শেষে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর আন্দারে দেখাই। এখন আজকে ডিগ্রি 5 মাস থাকি ওরকম হয়েছে।
ডেলিভারি কোনো পেশেন্ট লইয়া আমরা দলাই ফসতে ফসতে সেটো বাচ্চা মারা যায়। স্কুলও ছাত্র যাইতে হইলে বেল 11টাত গিয়া ছাত্র গিয়া দিতে লাগে স্কুলও ক্লাস করতো কয়টায়। ওটা তো হিমন্ত মামা স্যারের কাছে আর কি আমরা অনুরোধ, আমরা এই ভারতের নাগরিক যাইনি, আমরা এই প্রতিবাদটা তাই এখানে লই না, বারবার তাই রিকোয়েস্ট করি আমরা রাস্তাটা দেও, আমরা তো অন্য কিছু আপনার কাছে খুঁজিয়ান না, যেন আমরা টাকা দেও, পয়সা দেও, গড় দেও, বাড়ি দেও, আমি শুধু আটিয়া বাল রাস্তাটা আমরা দেই না। আমার পেশেন্টর ভিতরে বাচ্চা মারা যার এটা প্রমাণ আছে, ডাক্তার হলে দিয়া দিচ্ছেন আমরা কইজন সময়ের অভাবে বাচ্চা মারা গেছে, আধা ঘন্টা আইলে আমি বাঁচাইয়া দিলাম। এই জিনিসটা আমরা অনুরোধ হিমন্ত মামা স্যারের কাছে আর বাদ বাকি দর্শক সকলের কাছে, ওগুলো আপনারা আমরা একটু লক্ষ্য করবো। আমরা যদি ভারতের নাগরিক হইয়া থাকি আমরা কথাটা গুরুত্ব দিবা। তো ডিপার্টমেন্টলি কেউ ইয়া দেখাশোনা করেননি? এটা তো আইন, আমরা গাড়ি আইন আইলে তো আইলা কই না অমুক খাম হইব, স্ট্যান্ডার হয়ে গেছে, এটা গ্রান্ট হয়ে গেছে, 2 কোটি টাকা হয়ে গেছে, কইয়া তারা গাড়ি ভাস করি হরিয়া লইয়া যান কি আমরা ঠেলাই দেখাইয়া দেয়, আচ্ছা শুকনা করে কাজ হইব মানে রাস্তার মেরামত করিয়া কিছু এরকম কিছু করিয়া দেন না? না কিছু করিয়া দেন না। এখন তো পাবলিকে অর্ডার ফার্স্ট গাড়ি সেন্টে খুঁজো হয়েছে, ওটাও তারা সমর্থন দিচ্ছে না, কই আমদার ফকেট থেকে আমরা দিতাম না, এটা তো কন্ট্রাক্টরের কাম, সরকারের কাম, আমদার ফকেট তো কিছু নাই আমরা দেওয়ানো। আচ্ছা রাস্তাটা কতটা লম্বা হইব, যতটা খারাপ কতখান জায়গা হইব? এটা 2 কিলোমিটার পুরা খারাপ ওরকম, 2 কিলোমিটার যে এই বাটালিয়ান ক্যাম্প থাকি বড়ার পর্যন্ত পুরা খারাপ, টোটালি আসামর জায়গাটা। আসামের জায়গা এটা। এখন আমরা সেন্টি না গলাইলে আমরা বড় গাড়ি যাইতে দিতাম না, আমরা ছোট গাড়ি আইতে যাইতে অত টেম্পু বা স্কুলের ছাত্র উত্তর যাইতে বাইক লইয়া আমরা বড় গাড়ি ফাঁসিতে দিতাম না, এটা লইয়া প্রতিবাদ করিও না, এটা আমরা মানতাম তো না। আজকে মানে রোড অবরোধ করার কারণটা কি ছিল? এই বড় গাড়ি বন্ধ করছি আমরা। আর মোটামুটি এখন দেখো সাইডে দিয়ে যে পরিমাণ ফের উঠিছে, মানুষ স্যান্ডেল খুঁজিয়ে হাতে লইয়া দাঁড়া লাগে। তখন দাবি কিতা আপনারা? আমরা রাস্তাটা হইতো অতি সত্তর, আমরা রাস্তাটা হইতো, আমরা রাস্তাটা চাই আর কিছু চাই না। ঠিক আছে। অন্য অন্য জায়গাত বহুত কিছু আবদার করেন সরকারের কাছে, কারেন্ট লাগে, পানি লাগে, জল লাগে, বিদ্যুৎ লাগে, আমরা কিছু চাই না, আমরা শুধু রাস্তাটা চাই। কালী পূজা পরিচালন কমিটিতে 2 সংখ্যালঘু নেতার নাম সংযুক্ত করাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড দুর্লভছড়া ত্রিনয়নী ক্লাবে। কালী পূজা পরিচালন কমিটিতে 2 সংখ্যালঘু নেতার নাম সংযোগ করাকে কেন্দ্র করে টালমাটাল পরিস্থিতি দেখা যায় আসামের দুর্লভছড়া ত্রিনয়নী ক্লাব কর্মকর্তা সহ হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যে। পরে বিতর্কিত কমিটি ভঙ্গ সহ এতে কলকাটির নারায় যুক্ত বলে অভিযুক্ত অংশুমান পাল নামের এক ব্যক্তিকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। প্রসঙ্গত আসামের দুর্লভছড়া ত্রিনয়নী ক্লাবে প্রতিবছর থিম কেন্দ্রিক বিগ বাজেটের কালী পূজা অনুষ্ঠিত হয়। এই বছরের পুজো পরিচালন কমিটিতে অন্যান্য পঞ্চায়েত নেতাদের পাশাপাশি পাতিয়ালা জিপির সভাপতি রহিম উদ্দিনকে উপদেষ্টা এবং আনিপুর জেলা পরিষদ সদস্য স্বামী বিলাল আহমেদকে পৃষ্ঠপোষক মণ্ডলীতে রাখা হয়েছিল। শুধু তাই নয়, ওই সংখ্যালঘু 2 নেতাদের নামের আগে শ্রী শব্দ সংযোজন করে ক্লাব ত্রিনয়নীর কালী পুজোর রসিদও ছাপানো হয়েছিল। এতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তোপের মুখে পড়তে হয় ত্রিনয়নী ক্লাবের কর্মকর্তাদের। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্মের পূজায় কি করে উপদেষ্টা ও পৃষ্ঠপোষকতা হতে পারেন, এ নিয়ে তারা ক্লাব কর্তৃপক্ষকে চেপে ধরায় ক্লাবের সভাপতি ভাস্কর দেবনাথের জন্য অংশুমান পাল নামের এক ক্লাব সদস্যকে দায়ী করেন। তিনি জানান, অংশুমান বাবু কারুর মতামত না নিয়ে এমনটা করেছেন, যা প্রথমে আমাদের চোখে পড়েনি। ফলে অংশুমান পালকে ক্লাব থেকে বহিষ্কার করে বিতর্কিত পূজা কমিটি ভঙ্গ করা হয়েছে। নতুন কমিটি গঠন করে মায়ের পূজার্চনা করা হবে। এর আগেও অংশুমান পাল এমন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন বলে জানা গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা ক্লাব ত্রিনয়নীর এর সকল সদস্যগণ অঙ্গীকার করিতেছি যে আমাদের ক্লাবের সদস্য অংশুমান পাল আমাদের ক্লাবের সঙ্গে মিসগাইডের কারণে অদ্যনুত বহিষ্কার করা হইল এবং পরবর্তী আমরা ত্রিনয়নী ক্লাবের কোনো সদস্য ওনাকে এর কোনো কাজে সংযোগ রাখব না। বুধবার বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে নবনির্মিত 11 নম্বর শিবের বন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো। এই উপলক্ষে টিকলপাড় জিপি কার্যালয়ের কমিউনিটি হলে আয়োজিত সভায়
প্রধান অতিথির ভাষণে বিগত কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন মিহির। তিনি বলেন, এসব এলাকায় কংগ্রেস সরকার কোনো কাজ করতে পারেনি। বিজেপি সরকার আসার পর এবং আমি বিধায়ক নির্বাচিত হয়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি। এছাড়াও বক্তব্য রাখেন আইসিডিএস সুপারভাইজার শিল্পী রানী রায়, জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য, জিপি সভানেত্রী শঙ্করী বাগদি, এপি সদস্য পুলক শুক্লবৈদ্য ও উদারবন মণ্ডল বিজেপি সহ সভাপতি নির্মল কুমার রায় সহ অন্যান্যরা। সঞ্চালনা করেন সুপ্রিয় বড়াল। উপস্থিত ছিলেন মণ্ডল বিজেপি সদস্য যিশু দাস, কেন্দ্রের ভূমিদাতা কুঞ্জমণি কুর্মী, ধনঞ্জয় তেলি, আনন্দ বর্মন, সুমন কেওট, বিধান সরকার, বাবলু বর্মন সহ অনেকে। এই যে ছোট ছোট শিশুদের যে জীবন প্রণালীকে সুন্দর করা, স্কুলের পরিকাঠামো সুন্দর করা বিগত সরকারের ছিল না। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, তারা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কাজ করে দেখাতে পারেনি। আমার মনে আছে 2016 আমি বিধায়ক হয়েছিলাম, আর তার আগে আমাকে আন্দোলন করতে হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর সময় এই শালগঙ্গা মডেল জিকল হসপিটাল 30 বেড হসপিটালের নাম দিয়ে সেটা করা হয়েছিল, কিন্তু বিগত কংগ্রেস সরকার সেই কাজ করে দেখাতে পারেনি। 2016 আমি বিধায়ক হওয়ার পর প্রথম আমি ডাক্তার এখানে বসিয়েছি। তার আগে কি ছিল? শুধু জঙ্গল, ছাগল, গরু এখানে চড়ত, এই অবস্থা ছিল। কিছুদিন আগে এর ফ্যান নাই, তাও চুরি করে নিয়ে গেছিল। এক বিভৎস দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল সেখানটায়। বিধায়ক হওয়ার পর ধীরে ধীরে সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা পরিবর্তন এনেছি। আর আপনারা শুনে খুশি হলেন, এখন সেখানে এক্সরেও করা হচ্ছে, রক্তের পরীক্ষা পুরোদমে হচ্ছে, মাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, ডেইলি 100-150 পেশেন্ট সেখানে চিকিৎসা পাচ্ছে। বন্ধুগণ, বিগত দিনে কংগ্রেসের আমলে ছাত্রদেরকে ফিস দিতে হতো স্কুলে, বই কিনতে লাগতো পয়সা দিয়ে। আর ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আজকে বিয়ের পয়সায় বই পায়। যোগ্য প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী মফজিল হোসেন বড় ভূঁইয়াকে সোনাই সমষ্টিতে কংগ্রেস দলের টিকিট প্রদানের জোরালো দাবি উত্থাপিত হলো। বুধবার সোনাই ধরে হরে 2 শতাধিক মানুষ জমায়েত হয়ে এই দাবি উত্থাপন করেন। এলাকার পুরুষ মহিলারা জমায়েত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জিন্দাবাদ, সমাজসেবী মফজিল হোসেন বড় ভূঁইয়া জিন্দাবাদ স্লোগান দেন। একজন যোগ্য প্রার্থী হিসেবে মফজিল হোসেন বড় ভূঁইয়াকে 2026-এর বিধানসভা নির্বাচনে সোনাই সমষ্টি থেকে কংগ্রেস দলের টিকিট প্রদানের জোরালো দাবি জানান। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা হোসেন রাজা লস্কর, আজওয়াল হোসেন লস্কর, নূর আহমেদ চৌধুরী, জ্যোৎস্না বেগম চৌধুরী, নাসিমা বেগম লস্কর সহ অন্যান্যরা বলেন, বর্তমানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক মফজিল হোসেন বড় ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবা করছেন। বিশেষ করে মস্তিষ্ক বিকৃত মানুষদের নিজের খরচে আবাস তৈরি করে দেখাশোনা করছেন। এছাড়া একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাই যোগ্য প্রার্থী হিসেবে সোনাই দলীয় টিকিট প্রদানের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। দেখে নেওয়া যাক তাদের বক্তব্য। এই যে বিশেষ প্রেস মিটে আসার উদ্দেশ্য হইল যে আগামী 2026-এ যে ইলেকশন সামনে রাখিয়া আজকে আমরা এই প্রেস মিটও আইছি যে আসামের যে আমরা গৌরব গগৈ মহাশয় যান প্রেসিডেন্ট, তার কাছে আমরা একটা দাবি যে হাজি মফজুল হোসেন যে আমরা টিকিটটা দেওয়া হোক। হাজি মফজুল হোসেন এমন একজন ব্যক্তি যে সব মানুষের ঘরে ঘরে জানা, সব ঘরে ঘরে তাই ফসি গেছেন গা। আমরা মনের মাঝে আস্থা সোনাইবাসীর মনের মাঝে তানে টিকিট দেওয়ার পরেও আমরা টিকিটের আশায় বাকিতে টিকিট পাইলেও তাই জয়ী, 100% তাই জয়ী, এটার মাঝে কোনো সন্দেহ নাই। আর শ্রী যে আমাদের আসামের প্রেসিডেন্ট যে গৌরব গগৈ মহাশয় কংগ্রেসে যখন আসার বার্তা গিয়া আমরা মনের মাঝে একটা খুশির জোয়ার আইছে যে কংগ্রেসে নিশ্চয়ই এইবার কোনো সন্দেহ নাই আসামে সরকার গঠন করবে। তাই আমরা এই সব একবদ্ধ হইয়া ঘরে ঘরে কংগ্রেসের ঝান্ডা লেহরাইয়ার যে দেখেন আজকে আমাদের এখানে মহিলা এবং পুরুষরা সব একত্রিত হইয়া পুরা সোনাইবাসী আমরা যে কংগ্রেস যারা নন কংগ্রেসীও আসন আজকে আমরা কংগ্রেসও আইয়া যোগদান করিয়া সবে ঐক্যবদ্ধ হইয়া আমরা যে আজি মফজুল হোসেনের জন্য টিকিটের দাবি জানাইয়া আমরা এই প্রেস মিট বা লাইভে আসার
মূল উদ্দেশ্য হইল যে আমাদের 2026-এর যে ক্যান্ডিডেট MLA ক্যান্ডিডেট হাজি মফজুল হোসেন বড়ভূঁইয়া যে তার সম্বন্ধে কিছু আলাপ আলোচনা নিয়ে তার পরিস্থিতি দেওয়ার লাগে আর কি আমি এটা আপনারা সামনে তুলিয়া ধরার লাগিয়ে লাইভ আসার মূল উদ্দেশ্য। ব্যাপার হলো হাজি মফজুল হোসেন বড়ভূঁইয়া যে মানুষ তার বাড়ি হইল উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ড। তান এখানেও আর কি একটা তাই বিশেষ করে একটা হসপিটাল ঘটা তার বাড়ির মধ্যে, আর এখানেও একটা 4 বিঘা জমির উপরে যে বিল্ডিংটা করছেন এই হসপিটাল এবং তান গড় এই উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডে তান গড়টা আর কি। আর তান পরিস্থিতি সম্বন্ধে তাই দেখুন তান বর্তমানে 4টা কলেজ আছে এবং একটা পাগলখানাও আছে। যে কলেজগুলো আছে তান যে কলেজগুলোর থেকে আজকে আমরা এটা গ্রাম অঞ্চলের এত অঞ্চলের ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী পড়িয়ে আর কি তারা এখান থেকে আজকে সরকারি চাকরি কর্তা 1 নম্বর। 2 নম্বর কথা হলো দেখুন তান যে কলেজগুলো আছে এই কলেজগুলা আমরা এই প্রায় রাখবের মাঝে অন্য কারো এই কলেজগুলা নাই আর কি। এটা গভর্নমেন্ট রিকগনাইজ কলেজ তান যে কলেজগুলো আর কি এটা। 2 নম্বর কথা হলো আপনার তান যে একটা পাগলখানা আছে এখানেও প্রায় তাই বছরও মোটামুটি 100 জন পাগল যুবকরণ আর কি। এটা তান খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতে তাই চালাইয়া তারা চিকিৎসা থেকে শুরু করিয়া খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করিয়া তাই এখানে দিছেন। এরপরে 4 নম্বর হলো আপনার দেখুন আপনার যে ওই যে কয়েকদিন আগে একটা ফ্লাড গেছে এই ফ্লাডও তাই অন্ততপক্ষে আমরা দেখছি অন্যান্য আরও তো বহুত মানুষ যারা স্কুলে আসলা তারা এখানে গেছেন নেতা হল তারা গেছেন গিয়া তারা ও কথাটাও কইছেন যে আপনারা রিলিফ পাইছেন নি, সরকারের রিলিফ আপনারা কোনো দেওয়া হয়েছে নি, তারা জিজ্ঞাসা করিয়া আইছেন। কিন্তু হাজি মফজুল হোসেন বড়ভূঁইয়া তাই ও এক মানুষ আর কি। তাই প্রথম দিন যাওয়ার সময় 1 গাড়ি বিস্কুট লিয়ে গেছেন, এরপরে এখানে লিস্ট করিয়া আনছেন আনিয়া এরপরের দিন আবার প্রত্যেক মানুষের আর কি 60 থেকে 500 টাকার একটা প্যাকেটিং বানিয়ে তান পকেট থেকে তান নিজস্ব তহবিল থেকে আর কি তা তাই প্রত্যেকের রিলিফ দিছেন। ত্রিপুরার স্বাস্থ্যসেবায় ঐতিহাসিক পদক্ষেপ, AIIMS দিল্লির সঙ্গে MOU স্বাক্ষর। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ত্রিপুরা চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে আন্তর্জাতিক মানে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন এটি ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এই অংশীদারিত্বের লক্ষ্য রাজ্যের চিকিৎসা কলেজ ও হাসপাতালগুলিকে উন্নত মেডিকেল শিক্ষার কেন্দ্র এবং সুপার স্পেশালিটি চিকিৎসা সেবা প্রদানের কেন্দ্রে রূপান্তরিত করা। সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ AGMC ও জিবি পান্থ হাসপাতালকে আধুনিক প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক চিকিৎসা সুবিধায় পরিপূর্ণ একটি মেডিকেল হাবে রূপান্তর করতে চায়। এই প্রকল্পে AIIMS নয়াদিল্লির অভিজ্ঞতা ও মানদণ্ড অনুসরণ করা হবে। ত্রিপুরা সরকার আশা করছে এই সহযোগিতা রাজ্যের জনগণের কাছে বিশ্বমানের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখবে এবং উত্তর পূর্ব ভারতে ত্রিপুরাকে চিকিৎসা শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ধর্মনগর কলেজে প্রেমজনিত ঘটনায় উত্তেজনা, ABVP ও কংগ্রেস ঘনিষ্ঠদের মধ্যে সংঘাত। উত্তর ত্রিপুরার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে প্রেমজনিত একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কলেজ প্রাঙ্গণে এক ছাত্র ও এক ছাত্রীকে ঘিরে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খল পরিস্থিতিতে। সূত্রে জানা গেছে কলেজের এক ছাত্রী এবং ধর্মনগর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেনের পুত্র জালাল হোসেন রোহানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এদিন প্রেমিক যুবক কলেজের ভিতরে অশোভন আচরণে লিপ্ত ছিলেন বলে অভিযোগ, যা ABVP ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য সরাসরি প্রত্যক্ষ করেন বলে সূত্রের খবর। এরপরেই তর্ক বিতর্ক জেরে দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। এমন খবর পেয়ে ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী ও TSR জওয়ানরা দ্রুত কলেজ প্রাঙ্গণে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত তথা প্রেমিক জালাল হোসেন রোহানকে থানায় নিয়ে যায়। অপরদিকে ABVPর কয়েকজন সদস্য থানায় উপস্থিত হয়ে জাহাঙ্গীর হোসেনের আত্মীয় তাজউদ্দিনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ধর্মনগর থানার সূত্রে জানা গেছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর জেলা সংযোজক ও ধর্মনগর শাখার সম্পাদক অনিকেত দেব অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর হোসেনের পরিবার কলেজে অশোভন কার্যকলাপের পরিবেশ সৃষ্টি করছে, যা ছাত্র সমাজে অশান্তির জন্ম দিচ্ছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়,
বাপছেলের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। বাড়িঘর লুটপাট ভাঙচুর থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম কোনো কিছু বাদ যায়নি তাদের। এ নিয়ে 27/8/2025 ইংরেজি তারিখ চুরাইবাড়ি থানায় হামিদা বেগম লিখিত আকারে একটি কেস রুজু করেন। সিসিটিভি ফুটেজ এবং এলাকাবাসীর বক্তব্য থেকে জানা যায়, এ ধরনের সমাজবিরোধী ব্যক্তি এবং রাজনীতির নেতা কোনো দলে বা কোনো জায়গায় যেন স্থান না পায়, এ নিয়ে বক্তব্য এলাকাবাসী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সকলের। আরও জানিয়েছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের অসামাজিক কার্যকলাপগুলোকে বন্ধ করতে হলে এহেন লোকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া সকলে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ধর্মনগর কলেজে জাহাঙ্গীর, উনি নাকি বিশিষ্ট সমাজসেবী, উনি ধর্মনগরের শান্তি শৃঙ্খলা নষ্ট তো করছেনই, তার পাশাপাশি ধর্মনগর কলেজকে ধ্বংস করে দেওয়ার মতো লাশ লীলা চালাবার চেষ্টা করছেন। উনার ছেলে আজ ধর্মনগর কলেজ আজ যখন ক্লাস শেষ হয়ে যায়, যখন ডিপার্টমেন্ট বন্ধ করার কথা, ও ছেলেটা বাইরে থেকে একটি বোনকে নিয়ে ছাদে চলে যায়, গিয়ে অশ্লীল কার্যক্রম করতে থাকে। সেই সময় আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, আমাদের ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা দেখে ফেলে। এটাই আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা ও কলেজের ছাত্রছাত্রীরা অন্যায় হয়েছে, কারণ আমরা ধর্মনগর কলেজে রাসলীলা হতে দিচ্ছি না। তো আমরা ধর্মনগর কলেজে ওদেরকে রাসলীলা করতে দিচ্ছি না, এটাই অপরাধ। পরবর্তী সময়ে জাহাঙ্গীর এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের কলেজে ঢুকে আমাদেরকে মারপিট করার আতঙ্ক দেয়। আমাদেরকে দুজনেই কি কলেজ ছাত্রছাত্রী ছিল? দুইজন কলেজ ছাত্রছাত্রী ছিল, যাদের নামে আপনারা বললেন যে আপনারা দেখেছেন এই যে কাজ করতে। দুইজন কলেজ ছাত্রছাত্রী ছিল। পরবর্তী সময় বাইরে থেকে বহিরাগত বেশ কিছু লোক গিয়ে ছাত্রছাত্রীদেরকে বলে, দেখবো তোদেরকে, তোরা কিভাবে বাড়িতে যাস, তোরা চিনিস আমাদেরকে, আমরা জাহাঙ্গীরের ছেলে পুলে, তোদেরকে দেখে নেব, এরকম আমাদেরকে হুমকি দেয়। আপনি যে বললেন একজন সমাজকর্মীর নাম, ওনার কি পরিচয় কি? উনি কংগ্রেসের নেতা, হয়তো আমরা সবাই তো চিনি না, ওনাকে দেখা যায় কংগ্রেসের আক্তার কাজ করে। নাম কি ওনার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর কি? জাহাঙ্গীর হোসেন। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বাইরে থেকে যারা বহিরাগত জাহাঙ্গীরের সাঙ্গপাঙ্গ, তারা ভেবেছে ধর্মনগরে গিয়ে ওদের রাজ্য রাজনীতি লীলাপিলা করবে, এটা ধর্মনগর কলেজে করা যাবে না। ধর্মনগর কলেজ শান্তির কলেজ, শৃঙ্খলার কলেজ। জাহাঙ্গীর চাইছে সেই শান্তি শৃঙ্খলা নষ্ট করবার জন্য এবং কলেজের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবার জন্য এবং ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করার জন্য। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও রাজনৈতিক ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলে থাকে না, ও রাজনৈতিক। তাই আমরা কলেজের ভেতর কোনো রাজনৈতিক দলকে আমরা ঢুকতে দেব না। আপনার পরিচয়টা? আর যারাই ঘটনা করেছে তারা বিগত দিনেও দুইবার এরকম কলেজে কাজ করেছিল। সেই সময় কলেজের শিক্ষকদের নিয়ে আমরা সমাধান করা হয়েছে, কিন্তু কতবার চলবে? কলেজের শান্তি শৃঙ্খলা এইভাবে নষ্ট করা দেওয়া যাবে না। আপনার পরিচয়টা? নমস্কার, আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলার জেলা সংযোজক ও ধর্মনগর শাখার সম্পাদক। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। অমরপুরের সক্ষম স্ব-সহায়ক দলের নজিরবিহীন সাফল্য, আত্মনির্ভর ভারতের পথে দৃষ্টান্ত। আমাদের সংস্কৃতিতে দীপাবলি বা দীপান্বিতা উৎসবে প্রদীপ জ্বালানো হয় অন্ধকারের ওপর আলোর বিজয় ও শুভ শক্তির ওপর শুভ শক্তির জয় এবং আধ্যাত্মিক অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক হিসেবে। আজ এই প্রদীপ নির্মাণ করেই জীবনে আলোর পথ খুঁজে নিয়েছেন ত্রিপুরা রাজ্যের 5 জন দিব্যাঙ্গ সদস্য। অমরপুর আরডি ব্লকের অন্তর্গত সক্ষম স্ব-সহায়ক দল আত্মনির্ভর ভারতের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। 5 জন দিব্যাঙ্গ সদস্য নিয়ে গঠিত এই মহিলা দলটি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন TRLM থেকে 50,000 টাকার সহায়তা পেয়ে মাটির দৃষ্টিনন্দন প্রদীপ তৈরি করে জীবিকা নির্বাহ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত ভোকাল ফর লোকাল আহ্বানকে সামনে রেখে এই দলটি স্থানীয় হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। দীপাবলিকে সামনে রেখে তাদের হাতে তৈরি প্রদীপ এখন স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু 5 জন সদস্যের জীবনে আলো জ্বালায়নি, বরং ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। মুখ্যমন্ত্রীও স্থানীয় প্রশাসন দলের কাজকে সাধুবাদ জানিয়ে তাদের আরো সাফল্যের কামনা করেছেন। পাশাপাশি আসন্ন দীপাবলিতে সবাইকে স্থানীয় পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে স্থানীয় কারিগর ও স্ব-সহায়ক দলগুলির উন্নয়ন আরো গতিশীল হয়।
ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।